একটি নির্জন এবং স্বপ্নময় গ্রামে, যেখানে সোনালী গমের ক্ষেত্রগুলো অনন্ত দিগন্তে ছড়িয়ে পড়েছে এবং সূর্যমুখী ফুলের বাগানগুলো সূর্যের আলোয় নাচছে, সেখানে বাঁকানো ধুলোমাখা পথগুলো পুরনো মাটির ঘরগুলোর দিকে এঁকে বেঁকে চলে গেছে। এই শান্তিপূর্ণ গ্রামীণ জীবনের মাঝে হঠাৎ করে একটি রহস্যময় গুজব ছড়িয়ে পড়ল, যা ফসলের মরশুম বা বাজারের দরদাম নয়, বরং একটি যুবতী নারীর অদ্ভুত রূপান্তরকে ঘিরে, যা গ্রামবাসীদের মনে ভয়, কৌতূহল আর গোপন সন্দেহের ঝড় তুলল, এবং যা শেষ পর্যন্ত একটি অবিশ্বাস্য সংগ্রাম এবং ভালোবাসার গল্পে রূপ নিল। আয়েশা তার বাবার মালিকানাধীন একটি ঘোড়ার খামারে বড় হয়েছে এবং ছোটবেলা থেকেই ঘোড়া ভালোবাসত। তার বাবা মা তাদের জীবন উৎসর্গ করেছিল শক্তিশালী খাঁটি ঘোড়া লালন পালন করতে, যা দৌড় বা পর্যটক যাত্রায় ব্যবহার করা হতো। এবং ছোটবেলা থেকে সে যত ঘোড়া লালন করেছে, তার মধ্যে তার প্রিয় ঘোড়া ছিল জাহির, কালো রঙের শক্তিশালী ঘোড়া, যে তার প্রতি খুবই অনুগত। এবং যখন তার বাবা মা মারা যায়, খামারটি তার এবং তার স্বামী হাসানের কাছে যায়, যে একটি ভালো হৃদয়ের পরিশ্রমী মানুষ, খামারের যত্ন নেয়, জমি চাষ করে এবং ফসলের যত্ন নেয়। আয়েশার বিপরীতে তার ঘোড়ার প্রতি বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু সে তার ভালোবাসাকে সমর্থন করত এবং নিশ্চিত করত যে সে তাদের নিয়ে সুখী থাকবে। এবং যখন সে তার সময় খেতে কাটাত, আয়েশা তার বেশিরভাগ সময় আস্তাবলে জাহিরের পাশে কাটাত। সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল, যতক্ষণ না সেই দিনটি আসে যখন আয়েশার পেট হঠাৎ করে ফুলতে শুরু করে। প্রথমে সবাই ভেবেছিল সে গর্ভবতী, তাই প্রতিবেশীরা তাকে অভিনন্দন জানাতে আস্তাবলে আসত। মুবারক, তোমার কত মাসের গর্ভ? কিন্তু আয়েশা শুধু হাসত এবং বিষয় পরিবর্তন করত, স্পষ্ট উত্তর না দিয়ে। প্রথমে কেউ সন্দেহ করেনি। কিন্তু কয়েক সপ্তাহ পর মানুষ লক্ষ্য করতে শুরু করল যে তার পেট অস্বাভাবিকভাবে এবং অস্বাভাবিক গতিতে বাড়ছে। কিছু নারী তাদের মধ্যে ফিসফিস করে বলতো, এমনকি যদি সে যমজ সন্তান নিয়ে থাকে, তাহলে তার পেট এত দ্রুত বাড়তে পারে না। গ্রামের সর্বত্র প্রশ্ন ছড়িয়ে পড়ল, বাজারে, বেকারিতে এবং এমনকি মসজিদে নামাজের পর। কেউ কেউ হাসত ঠাট্টা করে, কেউ কি আয়েশাকে আস্তাবলের বাইরে দেখেছে? সম্প্রতি সে সবসময় ঘোড়ার সাথে। প্রথমে কেউ এই গুজবগুলোকে গুরুত্ব দেয়নি, কিন্তু দিন যত যায় গুজবগুলো খারাপ দিকে মোড় নিতে শুরু করল। কেউ কেউ তার প্রতি অসভ্য লক্ষণ দেখাত এবং অন্যরা তার পিঠের পিছনে ফিসফিস করতে শুরু করল। কিন্তু হাসান গসিপ নিয়ে চিন্তা করত না। সে একটি বাস্তববাদী মানুষ ছিল, যে মানুষের কথায় মনোযোগ দেয় না। কিন্তু একদিন যখন সে বাজারে ছিল, একটি বুড়ি নারী তার কাছে এসে সতর্কতার সাথে ফিসফিস করে বলল, বাবা, আমার উপর রাগ করো না, কিন্তু গ্রামে তোমার স্ত্রী এবং তার অদ্ভুত পেট নিয়ে কথা চলছে। হাসান তার ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাও? সে বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, তার পেট অস্বাভাবিক গতিতে বাড়ছে এবং সে এখনো ডাক্তারের কাছে যায়নি। তারপর সে কখনো আস্তাবল থেকে বের হয় না এবং মানুষ কথা বলতে শুরু করেছে। হাসান তার বুকে একটি সংকোচন অনুভব করল। সে আগে বিষয়টি নিয়ে চিন্তা করেনি, কিন্তু হঠাৎ সে আয়েশার সাম্প্রতিক সপ্তাহের আচরণগুলো স্মরণ করল। আস্তাবলে দীর্ঘ সময় কাটানো, তার গর্ভাবস্থা সম্পর্কিত প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া। সে চেষ্টা করল এই চিন্তাগুলো তার মাথা থেকে সরানো, কিন্তু সে মুক্তি পেল না সেই প্রশ্ন থেকে, যা তার মনে ঘুরতে শুরু করল। কি যদি মানুষ ঠিক হয়? যখন হাসান বাজার থেকে ফিরল, তার মন এখনো বিভ্রান্ত ছিল। বুড়ির কথা, গ্রামের মানুষের ক্রমবর্ধমান ফিসফিস, আয়েশার আচরণ যা সন্দেহ জাগায়, সবকিছু তার মনে ঘুরতে থাকল। নীরবতায় বসে সে সবকিছু নিয়ে চিন্তা করল। কেন আয়েশা তার বেশিরভাগ সময় আস্তাবলে কাটায়? কেন তার পেট এত অদ্ভুত গতিতে বাড়ছে? কেন সে তার গর্ভাবস্থা সম্পর্কিত প্রশ্নগুলো এড়িয়ে যায়? তাদের মধ্যে কি একটি অদৃশ্য বাধা তৈরি হয়েছে? এবং জাহির, তার প্রিয় ঘোড়া, কি সত্যিই কারণ, নাকি অন্য কিছু যা সে জানে না? সেই রাতে হাসান এই রহস্যের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিল। সতর্কতার সাথে আস্তাবলে হাঁটল। যখন সে প্রবেশ করল, সে আয়েশাকে পেল, যথারীতি জাহিরের পাশে দাঁড়িয়ে তার কালো চকচকে চুলের মধ্যে তার আঙুল চালাচ্ছে এবং তাকে অশ্রুত কথা বলছে। হাসান দরজায় দাঁড়িয়ে তারপর হালকা কাশি দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করল। আয়েশা, আমাদের কথা বলতে হবে। আয়েশা তার মাথা তুলল এবং সামান্য হাসল, কিন্তু সে তার চোখের উত্তেজনা লুকাতে পারেনি। কি হয়েছে হাসান? কেন তুমি এত উদ্বিগ্ন মনে হচ্ছে? হাসান সময় নষ্ট না করে সরাসরি বিষয়ে প্রবেশ করল। তুমি কি আমার থেকে তোমার গর্ভাবস্থা সম্পর্কিত কিছু লুকাচ্ছ? আমরা ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু তুমি এখনো অদ্ভুত গোপনীয়তার সাথে আচরণ করছো কেন?
আয়েশার মুখমণ্ডল এক মুহূর্তের জন্য জমে গেল। তারপর সে গভীর শ্বাস নিল এবং হালকা হাসল। তোমার থেকে লুকানোর কিছু নেই হাসান। আমি জানি বিষয়টি অদ্ভুত মনে হয়, কিন্তু হয়তো এটি যমজ গর্ভ। তার চোখে তাকিয়ে হাসান সতর্কতার সাথে তাকালো। কিছু ঠিক মনে হয় না। সে অনুভব করতে শুরু করল যে সে যে সব গুজব শুনেছে তা শুধু ফাঁকা কথা নয়। এবং সেই মুহূর্তে জাহির হঠাৎ তার মাথা তুলল এবং হাসানকে ধারালো দৃষ্টিতে তাকালো। তারপর এক ধাপ সামনে এগিয়ে আয়েশার সামনে দাঁড়ালো, যেন তাকে তার থেকে রক্ষা করতে চাইছে। হাসান এক মুহূর্তের জন্য অবাক হয়ে পিছনে সরে গেল। কেন এই ঘোড়া সবসময় তাদের মধ্যে দাঁড়ায়? এটা কি সম্ভব যে সত্যিই কিছু রহস্যময় ঘটছে? দিন যত যায়, আয়েশার পেটের আকার অস্বাভাবিক গতিতে বাড়তে থাকল। গ্রামের কথা আর নরম ফিসফিস নয়, বরং আরও সাহসী এবং ঠাট্টাময় হয়ে উঠল। বাজারে নারীরা তার পিছনে ফিসফিস করে এবং ক্যাফেতে পুরুষরা উচ্চস্বরে হাসে, বলে তার পেট দেখো, এটা কি স্বাভাবিক? কিন্তু যা আয়েশাকে সত্যিই উদ্বিগ্ন করেছিল তা ছিল না মানুষের কথা, বরং তার শরীরের ভিতরে যা অনুভব করছে। প্রতিদিন সে অসহ্য ক্লান্তি, বমি যা তাকে ছাড়ে না, এবং তার পিঠে তীব্র ব্যথা অনুভব করত। সে ভালোভাবে ঘুমাতে পারত না এবং সকালে বিছানা থেকে উঠতে কষ্ট হতো। হাসান সব লক্ষ্য করল। প্রথমে সে নিজেকে আশ্বস্ত করত যে গর্ভাবস্থা ভারী, কারণ ভ্রূণের বড় আকার। কিন্তু যখন সে তাকে প্রায় নড়তে অক্ষম দেখল, তখন উদ্বেগ তাকে ভিতর থেকে খেয়ে ফেলতে শুরু করল। এবং এক রাতে যখন আয়েশা আস্তাবল থেকে ফিরছিল, হাসান হঠাৎ তার হাত ধরল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কাল সকালে আমরা ডাক্তারের কাছে যাব। গ্রামে না, শহরের হাসপাতালে। আমি তোমার অবস্থা সেরা ডাক্তারদের দেখাবো। আয়েশা তার ভ্রু কুঁচকে বলল শান্ত কণ্ঠে, কিন্তু আমি আগে ডাক্তারের কাছে গিয়েছি, সবকিছু ঠিক আছে। হাসান তার মাথা জোরে নাড়ল। না আয়েশা, এটা স্বাভাবিক নয়। তুমি মাত্র তৃতীয় মাসে, কিন্তু তোমার পেটের আকার মনে হয় যেন অষ্টম মাসে, এবং তুমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ। তুমি কি এটা দেখো না? আয়েশা তার মুখ সরিয়ে নিল, তার হাত তার পেটে রাখল, তারপর গভীর শ্বাস নিল, তারপর ফিসফিস করে বলল, ঠিক আছে, আমরা যাব। কিন্তু সেই রাতে যখন আয়েশা তার বিছানায় শুয়েছিল, তাকে একটি ভয়ের অনুভূতি ঘিরে ধরল, যা সে আগে অনুভব করেনি। কি যদি সত্যিই কিছু ভুল হয়? কি যদি তার গর্ভে যা আছে তা শুধু একটি শিশু না হয়? আয়েশা তার হাত তার পেটে রাখল এবং গভীর শ্বাস নিল। যে ভার সে অনুভব করছে তা শুধু শারীরিক নয়, বরং তার মনও অশান্ত ছিল। সত্যিই কি সবকিছু ঠিক চলছে? কখনো কখনো সে তার পেটে অদ্ভুত অনুভূতি অনুভব করত, কিন্তু সে নিজেকে শান্ত করত, যথারীতি আস্থা বলে গিয়ে, যেখানে সে তার আরাম পায়। জাহিরের সাথে কালো ঘোড়াটি তার আশ্রয় ছিল। তার পাশে থাকা তার সব ভয় কমিয়ে দেয়। ঠিক আছে, শেষে সে ফিসফিস করে বলল, খুবই নরম কিন্তু দৃঢ় কণ্ঠে, কাল আমরা হাসপাতালে যাব, সকালে খুব তাড়াতাড়ি। হাসান শান্তভাবে জাগল, প্রস্তুত হল এবং আয়েশার জন্য কিছু খাবার এবং পানি প্রস্তুত করল, যাতে পথে ক্ষুধা না লাগে। এবং যখন সে বাড়ি থেকে বের হল, তাকে আস্থা বলে দাঁড়িয়ে পেল, জাহিরের গলা জড়িয়ে ধরে, যেন তাকে বিদায় দিচ্ছে। ঘোড়াটি গভীর শ্বাস নিল এবং তার মাথা হালকা নাড়ল, যেন সবকিছু বুঝতে পারছে। আয়েশা, চলো এখন, হাসান নরমভাবে বলল। আয়েশা তার হাত জাহিরের গলায় শেষবার চালালো এবং ফিসফিস করে বলল, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে? তারপর হাসানের দিকে হাঁটল, যে তাকে গাড়িতে উঠতে সাহায্য করল। যখন জাহির তাদের গভীর দৃষ্টিতে দেখছিল, যেন সে জানে কি হবে। গ্রাম থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার সাথে সাথে হাসানের ভয় বাড়তে থাকল। তাদের কেউই পথে বেশি কথা বলেনি। আয়েশা জানালা দিয়ে তাকিয়েছিল, তার চিন্তাগুলো সাজানোর চেষ্টা করছে, যখন হাসান স্টিয়ারিং চাকা শক্ত করে ধরেছিল। তার বুকে একটি রহস্যময় সংকোচন অনুভব করছে। যখন তারা হাসপাতালে পৌঁছল, এলাকার সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারদের একজন, ডাক্তার রাহিম, তাদের স্বাগত জানাল। সে আয়েশার ফাইল নিল এবং তার কাগজপত্র দ্রুত পর্যালোচনা করল। তারপর সামান্য হাসল বলে, আজ আমরা আরও বিস্তারিত পরীক্ষা করব, তাই না? হাসান তাৎক্ষণিক উত্তর দিল, হ্যাঁ ডাক্তার, আমার স্ত্রী গর্ভবতী, কিন্তু তার পেটের আকার অস্বাভাবিক গতিতে বাড়ছে এবং আমরা সত্যি উদ্বিগ্ন। ডাক্তার তার মাথা বুঝে নাড়ল, তারপর আয়েশার দিকে ঘুরে বলল, ঠিক আছে, দেখি কি হয়। তারপর সে পরীক্ষার ঘরে প্রবেশ করল। যখন হাসান ঘরের কোণে দাঁড়িয়ে উদ্বেগের সাথে স্ক্রিন দেখছিল, সোনার ডিভাইস কাজ শুরু করল।
এবং ডাক্তার সতর্কতার সাথে স্ক্রিন পরীক্ষা করল। অনেক সময় না গেলে সে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ভ্রূণ এখানে। হাসান এবং আয়েশা একই সময় স্ক্রিনে তাকালো। তার গর্ভে দুটি ছোট ছায়া ধীরে ধীরে নড়ছে। হাসান অবাক হয়ে ফিসফিস করে বলল, এরা সত্যিই যমজ। এক মুহূর্তের জন্য সে কিছু স্বস্তি অনুভব করল, কিন্তু ডাক্তারের মুখাবয়ব আশ্বস্তকর ছিল না, কারণ সে সতর্কতার সাথে স্ক্রিনে তাকিয়েছিল, নীরব। তারপর ডিভাইসটি সামান্য নিচে সরিয়ে আরও স্পষ্ট ছবি নিল এবং তার চোখ আরও মনোযোগী হয়ে উঠল। হাসান অনুভব করল তার হৃদয়ের স্পন্দন বাড়ছে এবং উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি কিছু অস্বাভাবিক আছে ডাক্তার? ডাক্তার রাহিম নরম দীর্ঘশ্বাস ফেলল, তারপর ডিভাইস বন্ধ করল এবং তাদের দিকে ঘুরল, মুখ গম্ভীর। ভ্রূণগুলো ভালো স্বাস্থ্যে মনে হয়, কিন্তু কিছু অস্বাভাবিক। আয়েশার পেটের আকার গর্ভাবস্থার বয়স সাথে মেলে না। হাসান এবং আয়েশা অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার তার কথা চালিয়ে যেতে থাকল, এটি বিভিন্ন কারণে হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইডের বৃদ্ধি বা গর্ভাশয়ে অপ্রত্যাশিত পরিবর্তন, বা সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর ধীরে বলল, বা ভ্রূণের পাশে অস্বাভাবিক বৃদ্ধির উপস্থিতি। হাসান আয়েশার হাত ধরল অজান্তেই, যখন সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, এটা কি বিপজ্জনক ডাক্তার? ডাক্তার গভীর শ্বাস নিল এবং বলল, এখন নির্ধারণ করা কঠিন, আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। আজ তোমাকে হাসপাতালে থাকাই ভালো, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল পাই। হাসান আয়েশার দিকে তাকালো, তার চোখে এমন উদ্বেগ দেখল যা আগে দেখেনি। যখন সে তার পেটে তাকিয়েছিল এবং ভয়ঙ্কর চিন্তা তার মনে আধিপত্য বিস্তার করতে শুরু করল, কি যদি ভিতরে কিছু অন্য থাকে, শিশু ছাড়া? আয়েশা দীর্ঘশ্বাস ফেলল এবং ধীরে মাথা নাড়ল। হাসান উদ্বিগ্নভাবে তার দিকে তাকালো, কিন্তু সে বুঝল কতটা শক্তিশালী সে। তার হৃদয়ে ভয় থাকা সত্ত্বেও তার ভিতরে একটি গভীর বিশ্বাস ছিল, সে ভয় পাচ্ছে না। সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, আয়েশা হালকা হাসল, কিন্তু এটি সত্যি ছিল। আমি ভয় পাচ্ছি, কিন্তু তুমি আমার পাশে এবং আমাদের সন্তানেরা আমাদের সাথে। সবকিছু ইনশাআল্লাহ ঠিক হবে। হাসান গভীর শ্বাস নিল, তারপর তার কাঁধে তার হাত রাখল। সেই মুহূর্তে সব ভয় সত্ত্বেও তারা দুজনেই একটি জিনিস জানত, এই যুদ্ধ তারা একসাথে লড়বে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার রহিম পরীক্ষার ঘর থেকে বের হল। তার হাতে পরীক্ষার ফাইল, তার মুখে গাম্ভীর্যের চিহ্ন যা হাসানের হৃদয়কে দ্রুত স্পন্দিত করল। অনুগ্রহ করে আমার সাথে প্রবেশ করো, ডাক্তার শান্ত কিন্তু দায়িত্বপূর্ণ কণ্ঠে বলল। আয়েশা এবং হাসান সংক্ষিপ্ত দৃষ্টি বিনিময় করল, তারপর নীরবে ঘরে প্রবেশ করল। বাতাস ভারী ছিল এবং সময় মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। হাসান আয়েশার হাত শক্ত করে ধরল এবং ছাড়ল না। ডাক্তার ফাইলটি টেবিলে রাখল এবং তাদের সরাসরি তাকিয়ে বলল, প্রথমে আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, তোমার সন্তানেরা ভালো স্বাস্থ্যে, আমরা তাদের মধ্যে কোনো ত্রুটি বা বিকৃতি পাইনি। আয়েশা এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে স্বস্তি অনুভব করল, কিন্তু ডাক্তারের মুখাবয়ব পরিবর্তন হয়নি, এটা স্পষ্ট ছিল যে সে শেষ করেনি। সে সামান্য থামল, তারপর চালিয়ে যেতে থাকল, কিন্তু পরীক্ষার সময় আমরা তোমার গর্ভে একটি বড় গণ্ডিকা আবিষ্কার করেছি। আয়েশার শ্বাস জমে গেল এবং হাসানের চোখ বিস্ফারিত হয়ে গেল। অবাক হয়ে, গণ্ডিকা? আপনি মানে টিউমার? হাসান ফিসফিস করে বলল, তার কণ্ঠ উদ্বেগে ভরা। ডাক্তার তার মাথা নাড়ল বলে, হ্যাঁ, এবং যা উদ্বেগজনক তা হলো এই টিউমারটি অস্বাভাবিক গতিতে বাড়ছে, প্রায় ভ্রূণের বৃদ্ধির গতিতে। আয়েশা তার হাত তার পেটে রাখল, অজান্তেই যেন তার সন্তানদের রক্ষা করতে চাইছে। যখন হাসান তার মাথা বিভ্রান্তিতে নাড়ল, এবং এটা কি মানে? এটা কি বিপজ্জনক? সে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, বর্তমানে এটি সরাসরি হুমকি নয়, কিন্তু যদি এটি বাড়তে থাকে তাহলে এটি অভ্যন্তরীণ অঙ্গগুলোতে চাপ দিতে পারে, যা শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে, এমনকি জন্মদানকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। হাসান আয়েশার হাতের উপর তার মুষ্টি শক্ত করল এবং গম্ভীরভাবে বলল, এবং সমাধান কি? কোনো চিকিৎসা আছে? ডাক্তার তাদের দিকে এক মুহূর্ত তাকালো, তারপর ধীরে বলল, একমাত্র সমাধান হল টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার। আয়েশা দ্রুত তার মাথা তুলল এবং বলল, তাহলে আমি অস্ত্রোপচারের জন্য যেতে পারি, তাই না?
কিন্তু ডাক্তার গভীর শ্বাস নিল এবং ধীরে বলল, হ্যাঁ, কিন্তু এটি মানে গর্ভাবস্থা শেষ করা। হঠাৎ নীরবতা ছড়িয়ে পড়ল এবং ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আয়েশার মুখমণ্ডল জমে গেল এবং হাসান তার শ্বাস ধরে রাখল। না, এটা অসম্ভব, আয়েশা ফিসফিস করে বলল এবং তার হাত কাঁপছে যখন সে তার পেটে চাপ দিচ্ছে। আমরা আমার সন্তানদের হারাতে পারি না। ডাক্তার রহিম তার শান্ততা বজায় রাখল এবং বলল, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে না। আমরা সামান্য অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাদের জানতে হবে যে প্রতিদিন যায় ঝুঁকি বাড়ায়। যদি টিউমার অতিরিক্ত বাড়তে থাকে তাহলে অস্ত্রোপচার আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠবে তোমার এবং সন্তানদের জন্য। হাসানের মন প্রশ্ন এবং বিভ্রান্তিতে ভরা। আমরা কি অপেক্ষা করতে পারি? এটা কি নিরাপদ বিকল্প? ডাক্তার ডাক্তার তার মাথা ধীরে নাড়ল। আমরা সামান্য সময় অপেক্ষা করতে পারি, কিন্তু যদি আমরা সপ্তম বা অষ্টম মাসে পৌঁছাই এবং টিউমার তার আকার বাড়িয়ে থাকে, তাহলে কোনো নিরাপদ সমাধান থাকবে না। তখন মা এবং সন্তানদের জীবন বড় ঝুঁকিতে থাকবে। হাসান আয়েশার দিকে তাকাল। তার চোখে এমন ভয় দেখল যা আগে দেখেনি। যখন সে তার পেটে তাকিয়েছিল, তার হৃদয়ে একটি প্রশ্ন পুনরাবৃত্তি করছে কি, যদি এই টিউমারটি শুধু টিউমার না হয়? ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল যতক্ষণ না এটি অসহ্য হয়ে উঠল। আয়েশা তার পেটে তাকিয়েছিল। তার চিন্তায় ডুবে যাওয়া সে মাসগুলো কাটিয়েছে তার সন্তানদের রক্ষা করে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদের জন্মের মুহূর্তের স্বপ্ন দেখে। কিন্তু এখন সে একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। বা তো তার জীবন ঝুঁকিতে ফেলে জন্মদান করা, বা এমনকি এটি নিয়ে চিন্তা করাও তাকে কষ্ট দেয়। হাসান তার দিকে তাকালো। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আয়েশা, যাই হোক, তোমার সিদ্ধান্তে আমি সবসময় তোমার পাশে থাকব, কিন্তু অনুগ্রহ করে নিজের কথাও চিন্তা করো। আয়েশা গভীর শ্বাস নিল, তারপর দৃঢ়তার সাথে বলল, যাই হোক মূল্য, আমি আমার সন্তানদের জন্ম দেব। আমি কোনো কিছুকে তাদের কাছ থেকে নিতে দেব না। ডাক্তার রহিম তার দিকে অভিভূত হয়ে তাকালো, কিন্তু সে তার উদ্বেগ লুকাতে পারেনি। আমি তোমার সাহসিকতায় মুগ্ধ আয়েশা, কিন্তু তোমাকে বুঝতে হবে যে বিষয়টি শুধু ইচ্ছা শক্তির নয়। যদি টিউমার বাড়তে থাকে, তোমার শরীর জন্মদান সহ্য করতে পারবে না। তোমার এবং সন্তানদের জীবনের সত্যিকারের ঝুঁকি আছে। আয়েশা তার হাত তার পেটে রেখে নীরবে চিন্তা করল। যখন হাসান তার পাশে দাঁড়িয়েছিল, চোখে জল ভরা। তারপর সে ডাক্তারকে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, যদি আমরা গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে কি এটি নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার উপায় আছে? ডাক্তার রহিম এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, হ্যাঁ, কিন্তু আমাদের সাপ্তাহিক পর্যবেক্ষণ করতে হবে। নিয়মিত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা, টিউমারের বিকাশ অনুসরণ করতে। যদি অবস্থা বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে আমাদের জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। আরেক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর আয়েশা তার মাথা তুলল এবং আগের চেয়ে শক্তিশালী কণ্ঠে বলল, আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমি পিছিয়ে যাব না। ডাক্তার তার দিকে সতর্কতার সাথে তাকালো, তারপর তার সিদ্ধান্তকে সম্মান করে মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করার জন্য যা করতে পারি করব। নীরব যাত্রা। যখন তারা হাসপাতাল ছেড়ে গেল, হাসান নীরবে গাড়ি চালাচ্ছিল। যখন আয়েশা তার পাশে বসে জানালা থেকে তাকিয়েছিল, তাদের কেউই কথা বলেনি, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ এবং হাসানের অসমান নিঃশ্বাস। যখন তারা গ্রামে পৌঁছালো, আয়েশা গাড়ি থেকে নামল এবং ধীরে আস্তা বলে হাঁটল। জাহির সেখানে দাঁড়িয়েছিল যেন তার অপেক্ষায়। সবসময় তার উপস্থিতি তাকে শান্তির অনুভূতি দেয়। সে তার কাছে এগিয়ে গেল এবং তার হাত তার গলায় রাখল এবং ফিসফিস করে বলল, সবকিছু ঠিক হবে, তাই না? ঘোড়াটি তার মাথা সামান্য নামালো এবং গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। আয়েশা অনুভব করল যেন সে তার নিজস্ব উপায়ে উত্তর দিচ্ছে। হাসান তার পিছনে নীরবে দাঁড়িয়েছিল, তাকে দেখছিল। তারপর জিজ্ঞাসা করল, তার কণ্ঠ উদ্বেগে ভরা, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তুমি এই সব কিছু অতিক্রম করবে? আয়েশা তার দিকে ঘুরল এবং তার চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, আর তুমি হাসান, তুমি কি আমাকে বিশ্বাস করো? হাসান গভীর শ্বাস নিল, তারপর তার কাছে এগিয়ে এলো। তার হাত তার চারপাশে জড়িয়ে তার হাত তার পেটে রাখল। বললে, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে হারানোর খুব ভয় পাচ্ছি। আয়েশা তার চোখ বন্ধ করল এবং তার মাথা তার বুকে রাখল এবং ফিসফিস করে বলল, আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি আমরা এই অগ্নিপরীক্ষা একসাথে অতিক্রম করব। কঠিন দিনের শুরু। আসন্ন দিনগুলো
তারা যা আশা করেছিল তার চেয়েও কঠিন ছিল। হাসপাতালে যাতায়াত তাদের রুটিনের অংশ হয়ে উঠল। যেখানে আয়শা সাপ্তাহিক সুনির্দিষ্ট পরীক্ষা করাত, প্রতিবার তারা সোনার স্ক্রিনে তাদের সন্তানদের ছবি দেখত। আনন্দ ভয়ের সাথে মিশে যেত। হাসান দেখত কিভাবে আয়শার পেট আরও বেশি বাড়ছে, যখন তার স্বাস্থ্য দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিবার যখন সে তার ফ্যাকাশে মুখ এবং ক্লান্ত শরীর দেখত, সে অনুভব করত যে সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে। ডাক্তাররা তাদের বারবার সতর্ক করত, যদি টিউমার এই গতিতে বাড়তে থাকে তাহলে অবস্থা খুব বিপজ্জনক হয়ে উঠবে। কিন্তু আয়শা কখনো পিছিয়ে যায়নি। সে প্রতি সকালে উঠত, ব্যথা সত্ত্বেও হাসত এবং তার হাত তার পেটে রাখত, যেন তার সন্তানদের আশ্বস্ত করছে। সে তাদের নড়াচড়া অনুভব করত এবং এটি তাকে শক্তি দিত। যাই হোক, ঝুঁকি তার সিদ্ধান্তকে কখনো দুর্বল করেনি। গ্রামে গুজবে ছড়ানো, গুজবগুলো শুকনো ঘাসে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই প্রশ্ন করছে, কেন আয়শা তার বাড়ি থেকে বের হয় না? তার পেট খুব বড় হয়ে গেছে, সে রাস্তায় হাঁটতেও পারে না। কি যদি তার ভিতরে যা আসে তা স্বাভাবিক না হয়? তারা বলে সে মধ্যরাতে আস্তাবলে যায়, প্রার্থনা করে এবং সেখানে কাঁদে। মানুষ যা বোঝে না তা থেকে ভয় পায়, এবং যখন তারা ভয় পায় তাহলে তারা এটাকে কথায় পরিণত করে ছড়িয়ে দেয়। কিন্তু আয়েশা চিন্তা করেনি, কারণ সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়ছিল এবং মানুষের কথা তার দৃঢ়তাকে দুর্বল করতে দেবে না। ইন্টারনেটে ঝড়। গুজবগুলো গ্রামের সীমানায় থামেনি, বরং ইন্টারনেটে পৌঁছেছে। একজন ব্যক্তি আয়েশার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছবি তুলল এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল, একটি ঠাট্টাময় মন্তব্য সাথে, দেখো কি তার ভিতরে। স্বাভাবিক, কয়েক ঘন্টার মধ্যে ছবিটি ছড়িয়ে পড়ল এবং শত শত মন্তব্য পেল। তার দিকে দেখো, মনে হয় সে একটি প্রাণী জন্ম দেবে, না একটি শিশু। তার স্বামী নিজেই নিশ্চয় সন্দেহ করছে বিষয়টিতে কিছু অস্বাভাবিক আছে। তুমি কি মনে করো না যে হয়তো সে একটি ঘোড়া জন্ম দেবে? যখন আয়েশা এই মন্তব্যগুলো প্রথমবার পড়ল, সে চেষ্টা করল উপেক্ষা করতে। কিন্তু যখন সে একটি মন্তব্য দেখল যা তার অজাত শিশুকে প্রাণীর সাথে তুলনা করছে, সে তার গলায় একটি গাঁট অনুভব করল। তার চোখ দিয়ে অশ্রু ঝরল এবং সে তার ফোন মেঝেয় ফেলে দিল। সে নীরবে বসল, রাগ, দুঃখ এবং অসহায়ত্বের মিশ্রণ অনুভব করছে। হাসানের অবস্থান। যখন হাসান বাড়ি ফিরল, তাকে বিছানার ধারে বসে পেল। তার চোখ কান্নায় লাল। আয়েশা, কি হয়েছে? সে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। সে নীরবে তার মাথা নাড়ল, কিন্তু যখন তার চোখ তার পাশের ফোনে পড়ল, সে সব বুঝল। সে পোস্টটি দেখল, নিষ্ঠুর মন্তব্যগুলো পড়ল এবং তার হৃদয়ে রাগে ভরে গেল। সে তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল। তার মুখ কঠিন হয়ে গেল এবং রাগে ফিসফিস করে বলল, এরা কারা যারা এই বাজে কথা লেখে? কিভাবে তারা এত নিষ্ঠুর হতে পারে? আয়েশা তার হাত নরমভাবে ধরল এবং কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, তাদের ছেড়ে দাও হাসান। তারা যা বলে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তারা শুধু কথা বলে, কিন্তু আমি যে এটি বাস করছি। কিন্তু হাসান তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি এবং পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল যে সে আর নীরব থাকবে না। বাজারে মুখোমুখি। যখন হাসান বাজারে নামল, সে ক্যাফেতে প্রবেশ করল, যে জায়গায় অন্যদের নিয়ে কথা বেশি হয়। সে কিছু যুবকে ফিসফিস করে শুনল, হাসান তার স্ত্রীকে শহরে নিয়ে গিয়েছে। আমি মনে করি সে সন্দেহ করতে শুরু করেছে। অন্যজন ঠাট্টা করে বলল, কিন্তু কল্পনা করো যদি তার পেটে যা আছে তা সত্যি স্বাভাবিক না হয়। আসো দেখি তার ভিতরে কি, মানুষ নাকি অন্য কিছু। যখন হাসান এটি শুনল, সে তার শিরায় রক্ত ফুটতে অনুভব করল। সে হঠাৎ তাদের দিকে এগিয়ে গেল এবং তার হাত দিয়ে টেবিলে জোরে আঘাত করল। যখন সে গর্জন করে বলল, তোমরা কি বলছো, স্থানটি নীরব হয়ে গেল এবং সবাই তার দিকে ঘুরল। একজন যুবক তার দিকে বিভ্রান্তভাবে তাকিয়ে কাঁপা হাসি দিয়ে বলল, শান্ত হও হাসান, আমরা শুধু ঠাট্টা করছি। কিন্তু হাসান আরও শোনার অবস্থায় ছিল না। তার চোখ রাগে জ্বলছিল। আমার স্ত্রী তার জীবন ঝুঁকিতে ফেলছে, আমাদের সন্তানদের জন্য লড়ছে, এবং তোমরা এখানে ঠাট্টা করছো? তার কণ্ঠ রাগ এবং তিক্ততায় ভরা। কেউ উত্তর দিতে পারেনি। সবাই নীরব ছিল। সে গভীর শ্বাস নিল এবং শান্ত কিন্তু শক্তিশালী কণ্ঠে বলল, তোমরা এই ব্যথা বাঁশ করনি, তোমরা এই যুদ্ধ লড়নি, তোমাদের কেউ কখনো এমন সিদ্ধান্তের মুখোমুখি হয়নি যা তার জীবন বা তার সন্তানদের জীবনকে হুমকির মুখে ফেলে। কিন্তু আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদের রক্ষা করার জন্য যা দরকার করব, এটি ভালোভাবে বুঝে নাও। এই কথাগুলো বলে সে ক্যাফে থেকে বের হলো এবং দরজা তার পিছনে জোরে বন্ধ করল, সবাইকে অবাক করে রেখে।
আয়েশার স্বাস্থ্যের অবনতি। কিন্তু দিন যত যায় আয়েশার অবস্থা আরও খারাপ হতে থাকল। এমনকি কয়েক মিনিট দাঁড়ানো তাকে ক্লান্ত করে ফেলত এবং সে তীব্র ব্যথার নয় ভুগত। তার শ্বাস-প্রশ্বাস কঠিন হয়ে উঠল এবং কিছু রাতে সে অনুভব করত যেন বাতাস তার ফুসফুসে পৌঁছায় না। তারপর অজ্ঞান হওয়া শুরু হলো। একবার যখন সে বিছানা থেকে উঠার চেষ্টা করছিল, সে হঠাৎ ঘুরে পড়ল এবং মেঝে পড়ে গেল। হাসান তার দিকে ছুটে এলো এবং তাকে ধরল মেঝে আঘাত করার আগে। কিন্তু সে তার জীবনে প্রথমবার ভয় অনুভব করল। বিষয়টি আর অপেক্ষা সহ্য করতে পারে না এবং পরের দিন সকালে সে তাকে গাড়িতে রাখল এবং দ্রুত হাসপাতালের দিকে ছুটল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে এবং তার ভয় আগের চেয়ে বড়। জরুরি অবস্থা। ডাক্তার রহিম পরীক্ষার স্ক্রিনে গম্ভীর মুখে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমরা আয়েশাকে আর বাড়ি যেতে দিতে পারি না হাসান। তার জায়গায় জমে গেল। কিন্তু জন্মের তারিখ এখনো আসেনি। সে নরম কণ্ঠে বলল, যেন আশা করছে ডাক্তার ভুল করেছে। ডাক্তার ধীরে মাথা নাড়ল, কিন্তু তার অভিব্যক্তি কঠোর ছিল। আমি এটি জানি, কিন্তু অবস্থা খুব বিপজ্জনক হয়ে উঠেছে। যদি আমরা আর অপেক্ষা করি তাহলে আমরা এমন বিন্দুতে পৌঁছাতে পারি যেখান থেকে ফিরে আসা যায় না এবং আমরা মা এবং সন্তানদের হারাতে পারি। হাসান অনুভব করল যেন মাটি তার পায়ের নিচে কাঁপছে। কিন্তু যখন সে আয়েশার দিকে তাকালো, তাকে তার ফ্যাকাশেত্ব সত্ত্বেও এখনও দৃঢ় পেল। তার চোখে দুর্বলতা ছিল, কিন্তু এটি শক্তির সাথে মিশে ছিল। সে নীরবে নিজেকে প্রতিজ্ঞা করল, আমি তাকে ছাড়ব না, যাই হোক হাসপাতালে যাওয়া। যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করার দিন এলো, সে একটি অদ্ভুত অস্বস্তি অনুভব করল। তাকে গাড়িতে উঠতে সাহায্য করার সময় সে শেষবার আস্তাবলের দিকে তাকাল। জাহির সেখানে উদ্বিগ্নভাবে দাঁড়িয়েছিল। তার খুর দিয়ে মাটি আঘাত করছে, তার মাথা আকাশের দিকে তুলে, যেন সে জানে কি হবে। আয়েশা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার জন্য অপেক্ষা করো আমার বন্ধু, আমি শীঘ্রই তোমার কাছে ফিরব। জাহির তার মাথা সামান্য নামালো এবং তার চোখে অব্যক্ত দুঃখ প্রতিফলিত হচ্ছে। যখন হাসান গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, উদ্বেগ তার হৃদয় খাচ্ছে। যখন আয়েশা জানালা দিয়ে তাকিয়েছিল, নীরবে রাস্তা দেখছে। হাসপাতালে যুদ্ধ। তারা হাসপাতালে ভর্তির পর সময় ধীরে চলতে শুরু করল। প্রতিদিন পরীক্ষা এবং বিশ্লেষণে ভরা, এবং টিউমার এখনও বাড়ছে। আয়েশার শ্বাস-প্রশ্বাস আরও কঠিন হয়ে উঠল, খাবার খাওয়া কঠিন হয়ে উঠল, এবং হাসান তার পাশে বসে তাকে চামচে চামচে খাওয়ানোর চেষ্টা করত। কিন্তু প্রতি লোকমা একটি যুদ্ধ ছিল। যতক্ষণ না সেই রাত এলো, আয়েশা হঠাৎ জেগে উঠল, ব্যথায় কাতরাতে। তার পিঠ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে এবং তার ব্যথা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। সে তার আঙুল দিয়ে চাদর চেপে ধরল, হাঁপাতে হাঁপাতে। হাসান, এখানে কিছু ভুল। হাসান তার জায়গা থেকে লাফিয়ে উঠল এবং উন্মাদের মতো নার্সকে ডাকার বোতাম চাপল। ডাক্তার তাড়াতাড়ি। কয়েক মুহূর্তের মধ্যে ঘরটি ডাক্তার এবং নার্সে ভরে গেল। একজন তার চাপ পরিমাপ করছে, অন্যজন আল্ট্রাসাউন্ড ডিভাইস প্রস্তুত করছে। ডাক্তার রাহিম মনোযোগ দিয়ে স্ক্রিন দেখছিল। তারপর তার মুখ হঠাৎ কঠিন হয়ে গেল। সময় এসেছে, আমরা আর অপেক্ষা করতে পারি না। মা এবং সন্তানদের জীবন বিপদে। হাসান বিনয় করে বলল, কি অন্য কোনো বিকল্প নেই? ডাক্তার তার মাথা দৃঢ়ভাবে নাড়ল। আমাদের অবিলম্বে সিজেরিয়ান অপারেশন করতে হবে। আয়েশা ধীরে ধীরে সচেতনতা হারাতে শুরু করল। তার হাত হাসানের হাতে দুর্বলভাবে চেপে ধরল এবং কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, সন্তানদের যত্ন নিও। যাই হোক, হাসান চোখে জল ভরা চিৎকার করে বলল, এভাবে কথা বলো না, আমরা একসাথে বাঁচব। কিন্তু তার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং তার চোখে ধোঁয়াশা ছড়িয়ে পড়ছে। যতক্ষণ না সে শুধু ডাক্তার এবং নার্সের জরুরি আদেশের চিৎকার এবং হাসানের তার নাম ডাকার শব্দ শুনতে পায়। তারপর সব কিছু অন্ধকারে ডুবে গেল। অস্ত্রোপচার হাসপাতালে অ্যালার্ম বাজতে শুরু করল এবং জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ডাক্তাররা দ্রুত আয়েশাকে অপারেশন রুমে নিয়ে গেল। যখন হাসান তাদের পিছনে ছুটল, যতক্ষণ না সে দরজার সামনে দাঁড়াল। সে প্রবেশ করার চেষ্টা করল, কিন্তু একজন নার্স তাকে থামালো। তোমাকে প্রবেশ করতে দেওয়া যাবে না, আমরা যা করতে পারি করব। হাসান আয়েশার হাত শেষবার ধরল। দরজা বন্ধ হওয়ার আগে তার চোখ বন্ধ ছিল এবং তার অশ্রু নীরবে ঝরছে যখন সে ফিসফিস করে বলল,
আমাকে ছেড়ে যেও না। যখন দরজা বন্ধ হলো, সে তার জায়গায় দাঁড়িয়েছিল, অসহায়। এখন সে যা করতে পারে তা হলো অপেক্ষা করা, সময়ের সাথে দৌড়। অপারেশন রুমের ভিতরে ডাক্তাররা দ্রুত নড়ছিল। মা অনেক রক্ত হারাচ্ছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে, ডাক্তার রাহিম উদ্বিগ্নভাবে বলল। ছুরিটি সতর্কতার সাথে আয়েশার পেটে চালানো হলো এবং রক্ত অবিলম্বে বের হয়ে এলো। নার্সরা দ্রুত এটি মুছে ফেলতে শুরু করল। যখন ডাক্তাররা সন্তানদের নিরাপদে বের করার উপর মনোযোগ দিল। সন্তানদের এখন বের করতে হবে, ডাক্তার চিৎকার করল। প্রথম সন্তানটিকে সতর্কতার সাথে বের করা হলো। এটি একটি ছোট মেয়ে। ডাক্তার তাকে নার্সকে দিল, যে তার পিঠে নরমভাবে আঘাত করল, যতক্ষণ না সে তার প্রথম কান্না ছাড়ল। মেয়েটি ঠিক আছে, নার্স চিৎকার করে বলল। কিন্তু যুদ্ধ শেষ হয়নি, জীবন এবং মৃত্যুর যুদ্ধ। অপারেশন রুমে হঠাৎ নীরবতা ছড়িয়ে পড়ল যখন ডাক্তাররা দ্বিতীয় সন্তানটিকে বের করল। সে নড়ছে না, শিশুটি শ্বাস নিচ্ছে না, একজন ডাক্তার চিৎকার করল। জরুরি অবস্থা রুমে বাড়ল এবং একজন নার্স ছোট শিশুর বুকে চাপ দিতে শুরু করল, তার হৃদয় চালু করার চেষ্টা করে। শ্বাস নাও, ডাক্তার ফিসফিস করে বলল, যখন সে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং সময় সম্পূর্ণভাবে থেমে গিয়েছে। বাইরে হাসান করিডোরে দাঁড়িয়েছিল, আল্লাহকে ডাকছে সব শক্তি দিয়ে, তার স্ত্রী এবং সন্তানদের রক্ষা করার জন্য বিনয় করে। তারপর হঠাৎ একটি দুর্বল কিন্তু স্পষ্ট শব্দ বের হল, শিশুর কান্না। রুমটি ডাক্তার এবং নার্সের স্বস্তির নিঃশ্বাসে ভরে গেল। সন্তানরা জীবিত, একজন ডাক্তার ঘোষণা করল। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ একজন নার্স চিৎকার করল, মা অনেক রক্ত হারাচ্ছে, নারী দ্রুত দুর্বল হচ্ছে। ডাক্তাররা দ্রুত কাজ করতে ছুটল এবং তাকে রক্তের ইউনিট দিতে শুরু করল। কিন্তু আয়েশার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে জীবন এবং মৃত্যুর মধ্যে ঝুলছে। তার স্বামী এবং সন্তান তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার শরীর কি চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে? সময় শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন অপেক্ষা। হাসপাতালের করিডোরে মারাত্মক নীরবতা ছড়িয়ে পড়ল। হাসান একটি কাঠের বেঞ্চে বসেছিল, তার হাত একসাথে শক্ত করে ধরা, তার মাথা নিচু, তার শরীর কাঁপছে এবং ঠান্ডা ঘাম তার কপালে ঝরছে। তার জীবনে সে অনেক কষ্টের মুখোমুখি হয়েছে। তার প্রিয়জনদের হারিয়েছে, কঠিন দিনে ক্ষুধার্ত ছিল, খামারকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য নিরন্তর কাজ করেছে। কিন্তু সে কখনো এমন ভয় অনুভব করেনি যা সে এখন অনুভব করছে। তার চোখ অপারেশন রুমের বন্ধ দরজায় আটকে আছে এবং তার দিকে তাকানো যথেষ্ট যে আয়েশা এখনও জীবিত। কিন্তু সে কি সত্যি? সে কি তাকে শেষ পর্যন্ত হারাবে? দরজা খুলল। ডাক্তার রাহিম বের হল। তার মুখ ফ্যাকাশে এবং ক্লান্ত, এবং তার কাপড় রক্তের দাগে আচ্ছাদিত, যা অপারেশনের কঠিনতার প্রমাণ। হাসান তার সিট থেকে লাফিয়ে উঠল। শ্বাস নেওয়া কষ্টকর। আয়েশা কেমন আছে? সে কি বাঁচবে? ডাক্তার গভীর শ্বাস নিল, তারপর তার হাত হাসানের কাঁধে রাখল এবং নরম কণ্ঠে বলল, সন্তানরা ঠিক আছে, তারা ভালো স্বাস্থ্যে জন্মেছে। কিন্তু হাসান শুধু একটি জিনিস শুনল, ডাক্তারের কণ্ঠে দ্বিধা। আর আমার স্ত্রী সম্পর্কে কি? ডাক্তার এক মুহূর্ত নীরব ছিল, তারপর বলল, সে এখনও বিপদে, অনেক রক্ত হারিয়েছে এবং আমরা তাকে স্থিতিশীল রাখার চেষ্টা করছি। আগামী ঘণ্টাগুলো নির্ণায়ক হবে। হাসান তার চোখ বন্ধ করল এবং অনুভব করল যেন তার পা আর তাকে ধরে রাখবে না। আমি তাকে হারাতে পারি না। সে আমার সন্তানদের মা। ডাক্তার তার কাঁধে হাত রাখল, যেন আশ্বস্ত করছে। সে শক্তিশালী, সে এখনো লড়ছে। এখন তুমি চাইলে তোমার সন্তানদের দেখতে পারো। প্রথম সাক্ষাৎ। হাসান নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটের সামনে দাঁড়ালো। যখন সে প্রবেশ করল, উজ্জ্বল সাদা আলো এবং জীবাণুনাশকের গন্ধ তাকে স্বাগত জানালো। সে ছোট ইনকিউবেটর দেখল, যেখানে তার সন্তানরা শুয়েছিল, কষ্ট করে শ্বাস নিচ্ছে। সে কাছে এগিয়ে গেল এবং তার কাপা হাত স্বচ্ছ কাছে রাখল। তোমরা এখানে? ফিসফিস করে বলল। তার কণ্ঠ কাঁপছে। ছোট মেয়েটি তার হাত সামান্য নাড়ল, যেন তার উপস্থিতি অনুভব করেছে। যখন শিশুটি প্রায় স্থির ছিল, শুধু তার দুর্বল বুকের ওঠানামা ছাড়া, হাসান তার গলায় একটি গাঁট অনুভব করল। কষ্ট করে গিলল, তারপর ফিসফিস করে বলল, তোমাদের মাও শিগগিরই এখানে থাকবে। সে খুব শক্তিশালী, কিন্তু সে এটি নিশ্চিত ছিল না যতটা আগে ছিল। জীবনে ফিরে আসা। দিন যত যায়, হাসান আরও আশা হারাতে থাকল। আয়েশা অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যায় ছিল। সে কি জাগবে? তারপর 4 দিন পর, যখন হাসান তার বিছানার পাশে বসেছিল, তার মাথা নিচু, সে একটি দুর্বল শব্দ শুনল, হাসান, হাসান। দ্রুত তার মাথা তুলল, তার চোখ বিস্ফারিত, অবাক হয়ে। আয়েশা! সে প্রায় চিৎকার করে উঠল। তার চোখ অর্ধেক খোলা,
তার দৃষ্টি এখনও ক্লান্ত, কিন্তু সে জীবিত ছিল। সে তাৎক্ষণিক তার হাত ধরল এবং তার অশ্রু ঝরতে থাকল অজান্তেই। আমি তোমাকে হারানোর খুব ভয় পেয়েছিলাম। তার দুর্বলতা সত্ত্বেও আয়েশা কষ্ট করে হাসল এবং ফিসফিস করে বলল, আমি এখানে। তারপর সবে শোনা যায় এমন কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার সন্তানরা? হাসান তার মাথা নাড়ল নিশ্চিত করে। তুমি শুধু তাদের দেখবে না, তুমি তাদের তোমার বাহুতে ধরবে, তুমি তাদের জড়িয়ে ধরবে। সন্তানদের সাথে প্রথম সাক্ষাৎ। আয়েশা এখনো দুর্বল ছিল, প্রতি শ্বাসে ব্যথা অনুভব করছে। ডাক্তাররা তার বিশ্রামের প্রয়োজনীয়তা নিশ্চিত করলেও তার মন শুধু একটি বিষয়ে ব্যস্ত, তার সন্তানরা। সে তাদের এখনো ধরেনি, তাদের স্পর্শ করেনি। এই উদ্বেগ তার হৃদয়কে চেপে ধরেছে। পরের দিন সকালে একজন নার্সের সাহায্যে সে হুইল চেয়ারে বসল। হাসান নরমভাবে তার হাত তার পিঠে রাখল, তাকে সমর্থন করে। যখন তারা নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটের দিকে যাচ্ছে, ঘরটি যন্ত্রের শব্দে ভরা ছিল। বিপ বিপ। সেখানে ছোট ইনকিউবেটর ছিল, যাতে খুব ছোট শরীরগুলো জীবিত থাকার জন্য লড়ছে। নার্স আয়েশাকে দুটি ছোট ইনকিউবেটরের কাছে ঠেলে নিয়ে গেল। কাঁচের পিছনে দুটি ছোট ফেরেশতা ছিল। তাদের চামড়া এখনো কুঁচকে যাওয়া, তাদের শ্বাস দুর্বল এবং অনিয়মিত, কিন্তু তারা জীবিত ছিল। আয়েশার চোখ অশ্রুতে ভরে গেল এবং সে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, তোমরা এখানে, আমার প্রিয়জনরা? এবং যেন ছোট মেয়েটি তার মায়ের কণ্ঠ শুনেছে। তার আঙুল নরমভাবে নাড়ল। আয়েশা তার কাঁপা হাত কাঁচে রাখল এবং যখন সে করল, ছোট শিশুটি তার হাত তুলল, যেন তার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। হাসান হাসল, তার চোখ অশ্রুতে ভরা সত্ত্বেও, এবং ফিসফিস করে বলল, দেখো, তারা তোমাকে চেনে, তারা তোমার শক্তি অনুভব করে। কিন্তু ছেলেটি এখনো স্থির ছিল, প্রায় নড়ছে না। হাসান তার কাছে এগিয়ে গেল এবং নরম উষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, তুমিও বাঁচবে আমার ছেলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার মা এবং তোমার বোন। সেই মুহূর্তে সব ভয়, ব্যথা এবং এমনকি তাদের নিয়ে ছড়ানো গুজবগুলো অদৃশ্য হয়ে গেল। শুধু পরিবার ছিল এবং যুদ্ধ, যা তারা তাদের সন্তানদের রক্ষা করার জন্য লড়েছে। আশা পুনরুজ্জীবিত হয় দিন যত যায়। হাসান এবং আয়েশা তাদের সন্তানদের পাশে থাকতে থাকল। তারা তাদের সাথে কথা বলত, কাঁচের মাধ্যমে স্পর্শ করত এবং বিশ্বাস করত যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী চিকিৎসা। তারপর ডাক্তাররা ভালো খবর আনতে শুরু করল। তোমাদের মেয়ে আশা করার চেয়ে দ্রুত সুস্থ হচ্ছে। এবং 1 মাস পর অপেক্ষিত দিন এলো। ডাক্তাররা আয়েশাকে তার মেয়েকে প্রথমবার ধরার অনুমতি দিল। যখন নার্স সতর্কতার সাথে তাকে তার বাহুতে রাখল, আয়েশা কান্নায় ফেটে পড়ল। মেয়েটির শরীর ছোট, উষ্ণ এবং তার ছোট হাত ধীরে নড়ছে। যত তাড়াতাড়ি সে তার মায়ের উষ্ণতা অনুভব করল, সে তার ছোট মুখ খুলল এবং একটি নরম শব্দ করল। আয়েশা অশ্রুতে ভেসে যাওয়া ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি এখানে, আমার ছোট্টটি, এবং আমি সবসময় তোমাকে রক্ষা করব। হাসান তার পাশে দাঁড়িয়েছিল, দৃশ্যটি দেখছে, চোখে জল ভরা। তারপর হাসতে হাসতে বলল, সে তোমাকে চিনেছে, সে তার মাকে চেনে। যখন আয়েশা তার মেয়ের গালে আদর করছিল, সে একটি শক্তিশালী অনুভূতি অনুভব করল, যা আগে অনুভব করেনি। দৃঢ়তার অনুভূতি। বিশ্বের কোনো কিছু তাকে এই দুটি শিশুকে রক্ষা করতে বাধা দিতে পারবে না, এখন থেকে চিরকাল। বাড়ি ফিরে আসা সংগ্রামের 2 মাস পর হাসপাতাল ছাড়ার সময় এলো। ডাক্তার এবং নার্সরা গর্বিতভাবে হাসছিল যখন তারা ঘোষণা করল যে ছোট দুটি শিশু অবশেষে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আয়েশা হুইলচেয়ারে বসে তার মেয়েকে তার বাহুতে ধরেছিল, যখন হাসান সতর্কতার সাথে তার ছেলেকে ধরেছিল। এবং যখন তারা হাসপাতালের দরজা দিয়ে গেল, কর্মীরা উষ্ণ হাসি দিয়ে তাদের বিদায় জানালো, যেন দুটি ছোট বীরকে বিদায় দিচ্ছে। যখন তারা বাড়ি পৌঁছল, আয়েশা গভীর শ্বাস নিল এবং তার চোখ অশ্রুতে ভরে গেল। অবশেষে আমরা এখানে। কিন্তু যা তাকে সবচেয়ে প্রভাবিত করল তা হল বাড়ির দরজায় যে দৃশ্য সে দেখল। জাহির অনুগত কালো ঘোড়াটি নীরবে সেখানে দাঁড়িয়েছিল, যেন সে জানে যে সে ফিরবে। আয়েশা তার অশ্রু থামাতে পারেনি। জাহির, আমি ফিরে এসেছি, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠ শোকে ভরা। ঘোড়াটি তার মাথা তুলল এবং ধীরে তার দিকে হাঁটল, অস্বাভাবিক সতর্কতার সাথে, যেন সে ছোট শিশুদের গন্ধ অনুভব করছে। তার হাতে এসে নরমভাবে কাছে এলো এবং ছোট কম্বলে ঢাকা শিশুদের শুকল।
তারপর শান্তভাবে নিচু হল। হাসান হাসল বলে, সে আমাদের অপেক্ষায় ছিল। আয়েশা তার কালো চুলে নরমভাবে হাত বুলাল এবং উষ্ণ কণ্ঠে বলল, এবং আমরা সবাই ফিরে এসেছি। সেই মুহূর্তে সে অনুভব করল যে সব কিছু মূল্যবান ছিল। ব্যথা, ভয়, দীর্ঘ যুদ্ধ সবকিছু অতীতের অংশ হয়ে গিয়েছে, কারণ তারা এখন একটি সম্পূর্ণ পরিবার, নতুন শুরু। আয়েশা হাসল যখন সে জাহিরের চুলে নরমভাবে আদর করছিল। আমিও তোমাকে মিস করেছি, সে ফিসফিস করে বলল। তারপর তার সন্তানদের দিকে তাকিয়ে বলল, আমার ছোট প্রিয়জনরা, এই জাহির তোমাদের প্রথম বন্ধু হবে। ঘোড়াটি আবার তার মাথা নিচু করল, যেন তাদের স্বাগত জানাচ্ছে। তারপর শান্তভাবে আয়েশার পাশে দাঁড়াল, একটি অনুগত রক্ষকের মতো। হাসান এবং আয়েশার পরিবারের জন্য নতুন জীবন শুরু হল। সত্য যে কঠিন সময়গুলো চলে গিয়েছে, কিন্তু পথটি পরে সহজ ছিল না। আয়েশা এখনও তার সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার জন্য চিকিৎসার প্রয়োজন ছিল। যখন হাসান তার স্ত্রীর যত্ন, সন্তানেদের যত্ন এবং খামার পরিচালনার মধ্যে ভারসাম্য রক্ষা করত, ক্লান্তি এবং অবসাদ সত্ত্বেও সে কখনো এখনকার চেয়ে সুখী ছিল না। এক সন্ধ্যায় আয়েশা বারান্দায় বসে তার মেয়েকে তার বাহুতে দোলাচ্ছে। হাসান তার ছেলেকে তার হাতে ধরে তার সাথে যোগ দিল এবং তার দিকে হাসতে হাসতে বলল, তুমি কি মনে করো? সে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি? দূরবর্তী দিগন্তের দিকে তাকিয়ে, যেখানে সূর্য সোনালি রঙে অস্ত যাচ্ছে। মানুষ আমাদের নিয়ে যা বলতো, কিভাবে তারা আমাদের বিচার করত, কিভাবে তারা আমাদের নিয়ে ঠাট্টা করত। আয়েশা এক মুহূর্ত থামল, তারপর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি এটি মনে করি। হাসান গভীর শ্বাস নিল। এখন সবাই নীরব, কারণ তারা সত্য দেখেছে। তারা তোমার শক্তি দেখেছে এবং কিভাবে তুমি তোমার সন্তানেদের জন্য লড়েছ। আয়েশা তার সন্তানেদের ভালোবাসায় তাকিয়ে হাসল। তারা যা বলে তা আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। এখন যা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের পরিবার। হাসান তার মাথা নাড়ল, সম্মত হয়ে। হ্যাঁ, আমাদের পরিবার। তারপর হঠাৎ আয়েশার চোখ একটি চিন্তায় উজ্জ্বল হয়ে উঠল। হাসান, চলো একটি ছবি তুলি পরিবার হিসেবে। হাসান হাসল এবং বলল, চমৎকার চিন্তা। প্রত্যেকে একটি করে সন্তান ধরল এবং জাহিরের পাশে দাঁড়াল। দৃশ্যটি শান্ত এবং মোহনীয়। সূর্যাস্তের রঙে উজ্জ্বল এবং ঠান্ডা হাওয়া তাদের মুখে নরমভাবে বইছে। হাসান ক্যামেরার টাইমার সেট করল, তারপর ছুটে এসে তাদের পাশে দাঁড়াল এবং যখন ছবি তোলা হলো, তারা হাসছিল। এমন হাসি যা অশর্ত ভালোবাসা এবং সব কষ্টের উপর বিজয় প্রতিফলিত করে। ভালোবাসার বিজয়। সেই ছবিটি শীঘ্রই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। যারা আগে আয়েশাকে ঠাট্টা করত, তারা এখন অভিভূত এবং সম্মানের সাথে মন্তব্য করছে, কি একটি শক্তিশালী নারী! সে তার পরিবারের জন্য একটি মহান যুদ্ধ লড়েছে। আমি তার সম্পর্কে ভুল করেছিলাম। সে একটি চমৎকার মা। কিন্তু আয়েশার জন্য মানুষের মতামত আর গুরুত্বপূর্ণ ছিল না, কারণ সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতেছে। সে তার পরিবারকে রক্ষা করেছে। এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন। জি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা মুসলিম হিসাবে সবার ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।